বট আইডির প্রমোট করা, চর্চা করা বা এটাকে সামনে নিয়ে আসা অথবা ইন্টারনালি মানুষদেরকে বিব্রত করা, এটা মূলত একটা পলিটিক্যাল পার্টি থেকে কাজটা হয়েছে। এর আগে আওয়ামী লীগ করতো, হিউজ অ্যামাউন্ট ফান্ডিংয়ের বিনিময়ে তারা এরকম বিভিন্ন ধরনের পার্টিকে মেনটেন করার স্বার্থে তারা অনেকগুলো বট আইডি, বট পেজ খুলে তাই কাজগুলো করতো। এখন আরেকটা দল এগুলো করছে, কিন্তু আলটিমেটলি দেখুন সবগুলো দায় শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন যে আগামী দিনে একটা ম্যানেজ নির্বাচন হবে, একটা দলকে জাস্ট ক্ষমতা এনে দেওয়া হবে। এরকম যদি এরকম ইন্টেনশন নিয়ে যদি কেউ সেখানে মিটিং করতে যায় তারেক রহমানের সাথে, তাহলে আমরা বলবো যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র জামাত ইসলাম না, অন্য কোনো পলিটিক্যাল পার্টি যদি আমাদেরকে ইনভাইট করে ওনাদের সমাবেশে, তাহলে সেখানে গিয়ে আমরা বক্তব্য প্রদান করব। আমাদের কার্যক্রমের সাথে শরীফ হোসেন হাদী ভাইয়ের এই কার্যক্রম মিলে যায়। জামাত বিএনপির পার্সেন্টেজ খুব বেশি ক্লোজ। এনসিপির প্রায় 6% মতো ভোট বাংলাদেশে বর্তমানে রয়েছে, চরমনের প্রায় 5% মতো ভোট রয়েছে। ইতিমধ্যে ফ্যাসিস্টরা চাচ্ছেন জুলাই শক্তিটাকে দুর্বল করে দিয়ে এমন একটা শক্তিকে সরকারে নিয়ে আসা যারা তাদের সাথে লিয়াজু করে রাষ্ট্রে আবার খবরদারি চালাবে, আবার একটি দালাল সরকারকে তারা এখানে বসাতে পারবে। হাসিনার সাথে ভারত অনেকগুলো গোপন চুক্তি করেছে, যেগুলো সবগুলো আমাদের রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী, জনস্বার্থ বিরোধী চুক্তি। ম্যাডাম খালেদা জিয়া ছাত্র শিবিরকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন আমাদেরকে। আজকে ম্যাডাম জিয়া নেই বলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। হাসিনাকে খুন করতে সাহস জুগিয়েছিল সেই লোকগুলো কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে এখনো বসে আছে। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। অন্যায় যেটা হবে অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। ভারত যদি তার যোগ্য প্রতিবেশী হয়ে উঠতে পারে, তাহলে ইসলামী ছাত্র শিবির কখনো তার সাথে দ্বিমত করবে না। তারা আমাদেরকে একটি তাদের অধীনস্থ রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আজ আমি একটু শুরুতেই জানতে চাই, সাম্প্রতিক সময় আমরা দেখেছি আপনাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত এবং মনোনীত হয়েছেন। তো এরপরে আপনার আসলে রাজনৈতিক কার্যক্রমটাকে সারা বাংলাদেশে আপনাদের রাজনৈতিক অবস্থানটা এখন কি পরিমাণ আপনাদের জনশক্তি বা কেন্দ্র কীভাবে আপনারা কাজ করেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব নুরুল ইসলাম ভাই এবং আমাদের সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হয়েছেন সিকবাতুল্লাহ ভাই। এরপরে মূলত আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা থাকে হচ্ছে শাখা পর্যায়ে আমাদের সেটআপগুলো বাস্তবায়ন করা। সারা দেশে প্রায় আমাদের 150টির মতো শাখা রয়েছে এবং গ্র্যাজুয়ালি প্রত্যেক বছরের সংবিধানের আলোকে আমরা নেতৃত্ব পরিবর্তন করে থাকি। তো আমাদের এখানে বিশ্ববিদ্যালয় শাখা রয়েছে, মহানগর শাখা, শহর শাখা, জেলা শাখা রয়েছে। সে গ্র্যাজুয়ালি সদস্যদের ভোটে আমরা প্রত্যেক শাখায় সেটআপ সম্পন্ন করে থাকি। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেটআপগুলো অনেকগুলো সম্পূর্ণ হয়েছে। এর আগে বেশ কিছু শাখার সেটআপ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমাদের পরবর্তী কার্যক্রমটা হচ্ছে যে শাখাগুলো দায়িত্বশীল নতুন করে নেতৃত্বে নিয়ে আসা, নেতৃত্বে পরিবর্তন করা এবং বার্ষিক পরিকল্পনার আলোকে বছরের শুরু থেকে আমাদের কার্যক্রমগুলোকে মাথায় নেওয়া। এবং যেহেতু 2026 সাল নির্বাচনের বছর, ইসলামী ছাত্র শিবিরের ফোকাস পয়েন্টে রয়েছে 2026 সালে নির্বাচনে ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন ভূমিকা কী হবে এবং আমাদের প্রত্যেক জনশক্তি কী কাজ করবে। এই 26 সালের একটা বড় পরিকল্পনা রয়েছে আমাদের মূলত নির্বাচন নিয়ে। তো আপাতত আমাদের কার্যক্রমগুলো নির্বাচন কেন্দ্রিক কিছুটা প্রাথমিক ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এরপরে আমাদের যে সাংগঠনিক পরিকল্পনা থাকে সারা বছরে, সেই পরিকল্পনার আলোকে মূলত আমরা আমাদের কার্যক্রমগুলো রান করবো ইনশাআল্লাহ। এটা তো আপনি শাখাগুলো বললেন, কেন্দ্রীয় ছাত্র শিবির আসলে কী কার্যক্রম পরিচালনা করে? কেন্দ্রীয় ছাত্র শিবির কী ধরনের কাজ ছাত্রদের জন্য নেয়? জি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সংগঠন বলতে মূলত আমাদের একটা সেক্রেটারি বডি রয়েছে। তারাই মূলত সারা দেশের প্রত্যেক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। এখানে মূলত আমাদের 34টি বিভাগ রয়েছে। এই 34টি বিভাগ সারা দেশের সকল কার্যক্রমগুলোকে সেক্টর ভিত্তিক ডিভাইড করে ভাগ করে আমরা পরিচালনা করে থাকি। যিনি শিক্ষা সম্পাদক হন তিনি ছাত্রদের নিয়ে শিক্ষামূলক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। যিনি ছাত্র কল্যাণ সম্পাদক থাকেন কেন্দ্রের, তিনি সকল ছাত্র কল্যাণ সম্পাদকগুলোকে সারা দেশের কিনে তাদের মাধ্যমে ছাত্র কল্যাণমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। যিনি ছাত্র অধিকার সম্পাদক রয়েছেন তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে থাকেন। ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য কাজগুলো তিনি করে থাকেন। এভাবে আমাদের 34টি বিভাগ রয়েছে। এই 34টি বিভাগের মাধ্যমে মূলত আমরা সারা দেশে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। কেন্দ্র সংগঠনে বর্তমানে আমাদের যে মূল কাজগুলো রয়েছে আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আমরা এক গ্লান যদি বলতে পারি, আমাদের মূল ফোকাস পয়েন্ট থাকে হচ্ছে শিক্ষাবান্ধব কার্যক্রমকে ফোকাস করা এবং ছাত্রদের কল্যাণার্থে কর্মসূচি গ্রহণ করা এবং সেগুলোকে ময়দানে বাস্তবায়ন করা। এটা আমাদের মূল ফোকাস পয়েন্টে থাকে। সেক্ষেত্রে দেখবেন স্কুল বিভাগ, কলেজ বিভাগ, বিতর্ক বিভাগ,
গবেষণা বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, শিক্ষা বিভাগ, ছাত্র কল্যাণ বিভাগ, ছাত্র অধিকার বিভাগ, অনেকগুলো বিভাগ রয়েছে। মূল ফোকাস পয়েন্ট হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করা আমাদের। এর বাইরে আমাদের বেশ কিছু কার্যক্রম রয়েছে যেগুলো হচ্ছে কোয়ালিটি এনহ্যান্সমেন্টমূলক, ছাত্র শিবিরের নিজস্ব জনশক্তিদেরকে এবং পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কিছু আমরা দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকি। এই HRM বিভাগের অধীনে আমরা করে থাকি। এই বছর ইসলামী ছাত্র শিবিরের অধীনে 10,000 সাধারণ শিক্ষার্থী কিন্তু ট্রেনিং কোর্স গ্রহণ করেছে। আমাদের IELTS কোর্স রয়েছে, বেসিক IT কোর্স রয়েছে, আমাদের হায়ার লেভেলের IT কোর্সগুলো আমাদের রয়েছে। এগুলো সবগুলো কিন্তু HRM বিভাগ করে থাকে এবং সাধারণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। তা আমরা এরকম কার্যক্রমগুলো হাতে নিয়েছি যাতে করে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারে। এর বাইরে আগামী দিনের চাকরির যে চ্যালেঞ্জ বা যুদ্ধ রয়েছে, এই যুদ্ধতে যেন শিবিরের জনশক্তিরা এবং পাশাপাশি শিক্ষার্থীরা ভালো করতে পারে, এই জন্য আমাদের অনেকগুলো কোচিংও রয়েছে। এখানে বিভিন্ন অ্যাডমিশন কোচিং রয়েছে, চাকরি কোচিংগুলো রয়েছে, বিশেষ কোচিংগুলো আমাদের রয়েছে, এই কার্যক্রমগুলো আমাদের রয়েছে। এর বাইরে ইসলামী ছাত্র শিবিরের কাজকে সুসংহত করার জন্য এবং ভবিষ্যতের দিক নির্দেশনা ঠিক করার জন্য আমাদের গবেষণা বিভাগ রয়েছে। এই গবেষণা বিভাগের মাধ্যমে আমরা আমাদের ম্যান পাওয়ারের সমস্যাগুলো, রিসেন্ট সমস্যাগুলো গবেষণা করি এবং সেগুলো সমস্যার সমাধানের পথগুলো আমরা খুঁজে বের করি এবং আগামী দিনে আমরা কী পরিমাণে কার্যক্রম করলে, কোন কাজগুলো করলে ছাত্র শিবির ভালো করতে পারবে, এরকম অনেকগুলো ডিরেকশনগুলো আমরা এই বিভাগ থেকে মূলত নিয়ে থাকি। এর বাইরে আমাদের অনেকগুলো প্রচার বিভাগ রয়েছে যেগুলো মেইন স্ট্রিম বিভাগ বলতে পারেন। ইসলামী ছাত্র শিবিরকে সবার সামনে রিপ্রেজেন্ট করা, মিডিয়ার সামনে রিপ্রেজেন্ট করা, ছাত্র শিবির কার্যক্রমগুলোকে তুলে ধরা অফিসিয়াল পেজের মাধ্যমে, এরকম আমাদের বেশ কিছু বিভাগ রয়েছে। এই 34টি বিভাগের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে তাদের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষাবান্ধব কার্যক্রম, জাতীয় রাজনীতির কার্যক্রম এবং জাতীয় সংকট নিরসনের যে কার্যক্রম, সবগুলোকে মূলত আমরা ধারাবাহিকভাবে আমরা পালন করে থাকি এই বিভাগগুলোর মাধ্যমে। এবং সারা দেশে এই 34টা বিভাগের আবার প্রত্যেক শাখায় সম্পাদক রয়েছে। সারা দেশে আবার আমাদের কেন্দ্রীয় সম্পাদকরা সারা দেশের সম্পাদকদের কানেক্ট করে পরিকল্পনা বুঝিয়ে দিয়ে সারা দেশের কার্যক্রমগুলো আমরা সমন্বয় করে পরিচালনা করে থাকি বা বাস্তবায়ন করে থাকি। এভাবেই মূলত আমাদের কার্যক্রমগুলো চলে সারা দেশে। এই যে এত কাজকাম করতেছেন, তারপরে দেখা যায় মাঝে মাঝে শিবিরের দায়িত্বশীলরা খুব ভালো মানের রেজাল্ট করে, ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা আসলে কীভাবে সম্ভব হয়? দেখুন, আমাদের চেষ্টা করে থাকি যে মৌলিক যে কাজগুলো আমাদের রয়েছে, এগুলো কাজগুলো আলটিমেটলি এত বৃহৎ পরিসরে না যেটা মূলত শিক্ষার জায়গায় হ্যাম্পার করবে, ক্ষতিগ্রস্ত করবে। যদি কোনো ছাত্র সংগঠন পলিটিক্যাল পার্টির লেজুরবৃত্তি না করে, তাদের গোলামি না করে, পিছনে না করে, তাহলে দেখবেন যে ছাত্রবান্ধব কাজগুলো খুব লিমিটেড কাজ। একজন ক্লাসের পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলে বা শিবিরের দায়িত্বশীল চাইলে তিনি একজন শিক্ষার্থীর খোঁজখবর নিতে পারেন, তার সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন। ক্যাম্পাসে থাকা অবস্থায় ক্যাম্পাসে ক্লাসের আগে, ক্লাসের পরে অনেকগুলো কাজ সেখানে তিনি করতে পারেন। যখন একজন ছাত্র সংগঠক বা ছাত্র দায়িত্বশীলরা নিজের ছাত্র সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠন লেজুরবৃত্তি করে, অন্য কোনো কার্যক্রম করে, তখন আলটিমেটলি এটা বার্ডেন হয়ে যায়। কাজে ইসলামী ছাত্র শিবির যেহেতু কোনো মেজর পলিটিক্যাল পার্টি শতভাগ লেজুরবৃত্তি করে না, তাদেরকে অনুসরণ করে না, যার ফলে শিবিরের জন্য তাদের ছাত্রবান্ধব প্ল্যানটা নেওয়া এবং সেগুলো এক্সিকিউশন করা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। তো কাজে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ইউনিভার্সিটির বর্তমান যে সভাপতি রয়েছেন, তিনি ডিপার্টমেন্টে ভালো প্রদর্শন অর্জন করেছিলেন। আপনি দেখে থাকবেন যে ডাকসুর যিনি বর্তমান ভিপি আছেন, মোস্তাকুর রহমান জাহিদ, তিনি অনেক ভালো রেজাল্ট রয়েছেন। আমাদের ডাকসুর ভিপি সাদিক কায়েম অনেক ভালো রেজাল্ট রয়েছেন। অর্থাৎ আমরা চেষ্টা করি যে আমাদের কাজের লেভেলটাকে সীমিত পরিসরে রাখা এবং আমাদের নীতিমালা রয়েছে যে সন্ধ্যার পরে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। সন্ধ্যার পরে ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি দায়িত্বশীল ভাইরা তিনি তার টেবিলে বসে যাবেন এবং পড়াশোনা করবেন। তার সাংগঠনিক কাজটা তিনি দিনের সময় করবেন। ফজর নামাজের পরে আমাদের নিয়ম হলো ফজর নামাজের পরে আমাদের ভাইরা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, হাদিস বা কোরআন পাঠ করবেন, চর্চা করবেন, এরপর একাডেমিকলি পড়াশোনা করবেন এবং এই পড়াশোনা করে ক্লাসে যাবেন। ক্লাসে তার একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করবেন, পাশাপাশি সাংগঠনিক কাজগুলো করবেন। বন্ধের সময় ফ্রি টাইমগুলোতে অন্যান্য কাজগুলো তিনি করবেন। এভাবেই মূলত আমাদের প্ল্যানগুলো নেওয়া থাকে ফ্লেক্সিবল করে। চাইলেই খুব কম সময়ে আমাদের বৃহৎ যে প্ল্যান আপনি কথা বললেন, আসলে বৃহৎ দেখতে অনেক বড় হলেও কাজগুলো কিন্তু খুব স্মুথলি পড়াশোনা ভালো করে করা সম্ভব। আমরা সেভাবে প্ল্যানগুলো করে থাকি বরাবর। এই জন্য আমাদের ভাইরা দেখবেন সাংগঠনিকভাবে দক্ষ হয়, পাশাপাশি ভালো ছাত্র হয়, নৈতিকতা সমৃদ্ধ মানুষ হয়, পিতামাতার সবচেয়ে ভালো সন্তান হয়, সবচেয়ে ভালো বন্ধু হয় এবং সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের অধিকারী হয়। কারণ আমাদের প্ল্যানের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি আমরা এবং কাজের মধ্যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি আমরা। একটা সময় দেখতে যে ছাত্রলীগ পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে, অন্য কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন সেখানে ছিল না। এখন আসলে ছাত্রলীগ বাংলাদেশে নাই, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। বাট সাম্প্রতিক সময়ে এই ক্যাম্পাসগুলো কিন্তু এক ধরনের সহিংসতা আমরা দেখছি। কিছু ক্যাম্পাসে কিছু লোক ছাত্র মারাও গেছে। এই বিষয়ে আসলে শিবিরের অবস্থানটাকে, শিবিরের ওই সমস্ত কাজকে শিবিরের সাথে জড়িত কিনা? জি, দেখুন, সহিংসতা যে রাজনীতির কথা আমরা বলি, এটা বামদের কালচার।
যারা লাল সন্ত্রাস আমরা বলে থাকি, এটা তাদের মূলত বৈশিষ্ট্য। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গায় আমাদের প্রায় 234 জন ভাইকে শহীদ করা হয়েছে এভাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1982-তে একদিনে 4 জন ভাইকে আমাদের শহীদ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। এভাবে গ্র্যাজুয়ালি দেখবেন এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা বন্ধ হয়নি। এই যে রিসেন্ট তেজগাঁও কলেজে আপনি দেখবেন যে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, এবং এখানে দেখবেন যে এটা তদন্ত হচ্ছে, রিপোর্টও হচ্ছে না, এবং কোনো বিচারও এখন পর্যন্ত হয়নি এগুলো। তো আমরা বরাবরও চেয়েছি যে ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা থাকতে পারে, এবং সেটা অবশ্যই হবে ছাত্র সংসদের ভিত্তিতে। তাদের পলিটিক্যাল পার্টিগুলো যেমন করে তাদের একটা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দিষ্ট প্যারামিটার থাকে, ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রমগুলো ছাত্র সংসদের মাধ্যমে পরিচালনা করবে, এবং এর বাইরে যারা থাকবে তারা শুধুমাত্র শিক্ষাবান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন, এমন হওয়া দরকার। এর বাইরে সহিংসতা কখন হয়? যখন পলিটিক্যাল পার্টির বড় একটা অ্যাসাইনমেন্ট আমাকে পালন করতে হয়, যখন জোরপূর্বক আমাদের পলিটিক্যাল পার্টি স্ট্যান্ডকে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন আলটিমেটলি মূলত একটা ব্যাকফায়ার করে। শিক্ষার্থীরা যখন এটা মেনে নেয় না, তখন দেখা যায় পলিটিক্যাল পার্টির একটা পাওয়ার ইউজ করে, বড় দলের তকমা ইউজ করে, অথবা আমার পেশিশক্তি দেখিয়ে ল্যাঠেল বাহিনী হিসেবে তখন ক্যাম্পাসে মূলত বলটা প্রয়োগ করার ফলে এই সহিংসগুলো ঘটে থাকে। আপনি দেখবেন 5 আগস্টের পর এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে সহিংসতার ঘটনা ঘটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রয়েছে। আমরা বরাবরও চেয়েছি যে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু হোক, এবং ক্যাম্পাস থেকে সকল ধরনের সহিংস কার্যক্রম বন্ধ হোক, এবং শিক্ষার্থীদের একটা বৈধ প্ল্যাটফর্ম থাক যার মাধ্যমে শিক্ষার্থীরা অধিকার আদায়ের কাজ করতে পারবে। কোনো পলিটিক্যাল পার্টির কাছে হাত পাততে হবে না, কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে বড় ভাই কালচার তৈরি করতে হবে না, গেস্ট রুম কালচার তৈরি করতে হবে না। শিক্ষার্থীদের জন্য বৈধ প্ল্যাটফর্ম থাকবে, তারা সেখানে গিয়ে তাদের সমস্যাগুলো তারা সমাধান করবে। এই জন্য আমরা বরাবরই চেয়েছি সহিংসতা মুক্ত, ছাত্র বান্ধবমূলক, ছাত্র কল্যাণমূলক একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যার নাম ছাত্র সংসদ, এটার মাধ্যমে পরিচালিত হোক। আমাদের স্ট্যান্ড এটাই যে বাংলাদেশ থেকে চিরতরে এই অসুস্থ কালচার, সহিংস রাজনীতি বন্ধ হয়ে যাক, শিক্ষাবান্ধব পরিবেশগুলো বজায় থাকুক, এবং শিক্ষার্থীরা প্রাণ ভরে তাদের ক্যাম্পাসে নিঃশ্বাস নিক, এবং তারা ভালো পড়াশোনা করে মেধার স্বাক্ষর রেখে দেশকে এগিয়ে নিয়ে যাক। বর্তমানে আসলে বাংলাদেশের একটা রাজনৈতিক সংকট চলছে খুব বেশি। এই সংগঠন একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই সংকট মোকাবেলা বা সংকট থেকে উত্তরণের জন্য ছাত্রসেবীকে কোন ধরনের ভূমিকা রাখবে, নাকি ক্যাম্পাস ভিত্তিক সেই ছাত্র রাজনীতিতেই ছাত্রসেবী সীমাবদ্ধ থাকবে? দেখুন, ছাত্রদের মৌলিক যে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যেমন আমরা ভূমিকা রাখছি, তেমনইভাবে জাতীয় সংকট নিরসনে আমরা কিন্তু ছাত্র শিবিরের ভূমিকা রাখছি। ছাত্র শিবিরের প্রধান কাজ হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের নিয়ে কাজ করা। এর বাইরে যখন জাতীয় সংকটের সম্মুখীন হয়েছে, জনগণ সম্মুখীন হয়েছে, রাষ্ট্রে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে, তখন ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমরা অবশ্যই ময়দানে গিয়েছি। আপনি দেখবেন ইতিপূর্বে যে আন্দোলনগুলো হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে, এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও দেখবে ইসলামী ছাত্র শিবির মাঠে ছিল। এবং যখনই কোনো সংকট তৈরি হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার দায়বদ্ধ জায়গা থেকে অবশ্যই ময়দানে ছিল এবং আগামীতে থাকবে। তো আমরা মনে করছি যে বর্তমানে বাংলাদেশে যে আসন্ন নির্বাচন রয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা রাখার সুযোগ রয়েছে, এবং শিবির ইনশাল্লাহ সেখানে রাখবে। একটা জিনিস, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আগের তুলনায় অনেক বেশি আসলে শিবিরের সরব অবস্থান। এক ধরনের অভিযোগ আছে যে শিবির বিভিন্ন ধরনের বট আইডি ক্রিয়েট করে এই বিভিন্ন ধরনের বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, আসলে এটার বাস্তবতা কতটুকু? দেখুন, এটা তো অভিযোগ একটা আছে আমাদের বিরুদ্ধে, অনেকে অভিযোগ করেন, এবং বিশেষ করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি অভিযোগগুলো আমাদেরকে করে থাকেন। তো আমরা এখানে বলতে চাই এভাবে যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলের জায়গা থেকে আমরা কখনোই এ ধরনের কার্যক্রম পরিচালনা করি না, বা আমাদের নীতিমালার মধ্যেও নাই। এবং পাশাপাশি আমাদের জনশক্তিরা কীভাবে অনলাইন কার্যক্রম পরিচালনা করবে, এই জন্য শিবিরের অনলাইন নীতিমালা রয়েছে। এই অনলাইন নীতিমালাকে আমরা শতভাগ অনুসরণ করার জন্য আমাদের ভাইদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি বরাবর। এর বাইরে ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসে, ছাত্র শিবিরকে সমর্থন করে, ছাত্র শিবিরের সাবেক কোনো ভাই অথবা ছাত্র শিবিরকে বিদেশে থাকেন এরকম কোনো ভাই যদি এরকম করে থাকেন তার ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে এটা ছাত্র শিবিরের উপর দায় দেওয়াটা অন্যায় হবে। এবং এটা আপনারা দেখে থাকবেন, কোনো জনশক্তি যদি আমাদের এরকম অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে কোনো নেগেটিভ চর্চা করে থাকেন, তা আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে থাকি। তো আমাদের জায়গা থেকে যে অভিযোগটা দেওয়া হয়, বট ছাত্র শিবিরের বট পেজ রয়েছে, বট আইডি রয়েছে, এটা মিথ্যাচার করা হবে। বরঞ্চ যারা করেছেন তাদের বিষয়ে আমি অনেকগুলো তথ্য আপনাকে দিতে পারবো। যেমন ছাত্র দলের যিনি এজিএস নির্বাচন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, মায়েদ,
তিনি যে পেজগুলোর তিনি অ্যাডমিন, সেগুলো আপনি অবাক হয়ে যাবেন, যেখান থেকে নারী বিদ্বেষমূলক কথা বলা হয়, সহিংসা ছড়ানো হয়, শিক্ষকদের নিয়ে লাঞ্ছনামূলক বক্তব্য দেওয়া হয়। ইউনিভার্সিটি অফ বাকশাল, ডিপার্টমেন্ট অফ বাকশাল, ইউনিভার্সিটি অফ ঢাকা নামে একটা পেজ রয়েছে, সেই পেজের তিনি অ্যাডমিন রয়েছেন। তার কাঠের কেলা নামে একটা পেজ রয়েছে, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অফিস সম্পদ যিনি রয়েছেন, তিনি সেটা হচ্ছে অ্যাডমিন। তো যারা আমাদেরকে অভিযোগগুলো দিচ্ছে, তারা সেগুলো আলটিমেটলি বেশি পরিচালনা করে থাকছে, কিন্তু তারা আমাদের বিষয়ে কোনো প্রুভ করতে পারেন না। শিবিরের অমুক পদে দায়িত্বশীল অমুক একটা বট পেজের তিনি অ্যাডমিন হিসেবে আছেন, তিনি এটা খুলেছেন, কখনো তা দেখাতে পারবেন এখন পর্যন্ত। আমি আরও বলি আপনাকে, যে গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে, মেসেজটা আপনারা অবশ্যই দেখেছেন, যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেককেই 10টা করে বট আইডি খুলতে হবে। সেই গ্রুপের মধ্যে যুক্ত ছিলেন ছাত্রদলের বর্তমান সেক্রেটারি নাসিরউদ্দিন ভাই। রাশিয়ার একটা গ্রুপ থেকে স্ক্রিনশট ফাঁস হয়েছে, সেখানে সেই গ্রুপে তিনি যুক্ত রয়েছেন। তাহলে বট আইডির প্রমোট করা, চর্চা করা বা এটাকে সামনে নিয়ে আসা অথবা ইন্টারনালি মানুষদেরকে বিব্রত করা, এটা মূলত একটা পলিটিক্যাল পার্টি থেকে কাজটা হয়েছে। এর আগে আওয়ামী লীগ করতো, হিউজ অ্যামাউন্ট ফান্ডিংয়ের বিনিময়ে তারা এরকম বিভিন্ন ধরনের পার্টিকে মেনটেন করার স্বার্থে তারা অনেকগুলো বট আইডি, বট পেজ খুলে তাই কাজগুলো করতো। এখন আরেকটা দল এগুলো করছে, কিন্তু আলটিমেটলি দেখুন সবগুলো দায় শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি অন্যায় বলবো, এবং আরও আমাদের আহ্বান থাকবে যে ইসলামী ছাত্র শিবিরে যদি কে এরকম করে থাকে, তাহলে আপনার প্রুফ নিয়ে আসেন। আপনি চাইলেই কিন্তু যে কোনো একজন আওয়ামী লীগের লোক ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েমের ফটো, কেন্দ্রীয় সভাপতির ফটো অথবা শিবিরের লোগো ব্যবহার করে আইডি খুলে বিএনপির পেজে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে। তাহলে ধরে নিবে যে ইসলামী ছাত্র শিবিরকে অন করে এই লোকটি এসে এই উল্টাপাল্টা বক্তব্য বা মিথ্যাচারগুলো করছে অথবা গালিগালাজ করছে। এটাই মিন করে না যে ওই পেজটা শিবির পরিচালনা করে। এটা এরকম অনেকগুলো মানুষ রয়েছেন যারা পলিটিক্যালি বিএনপির সাথে আমাদের ক্লাস তৈরি করতে চায়, অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্লাস তৈরি করতে চায়। থার্ড অ্যাঙ্গেল থেকে তারা এরকম বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করে কাজগুলো করছে। এমন হতে পারে জিয়াউর রহমান ছবি, খালেদা জিয়ার ছবি ব্যবহার করছেন করে আমাদের আইডি যে গালিগালাজ করছেন, বলতে বিএনপি কাজটা করছে। বিষয়টা আসলে এমন না। আমাদের মধ্যে ফাটল তৈরি করার জন্য এবং রাজনৈতিক অঙ্গনে দূরত্ব তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো মানুষ, অনেকগুলো পলিটিক্যাল পার্টি কাজগুলো করে থাকে। তো সরাসরি ইসলামী ছাত্র শিবিরে যারা বলে ইসলামী ছাত্র শিবির করে, তা আমাদের জায়গা থেকে আমরা বলেছি আমাদের দায়িত্বশীল ভাইরা কেউ যুক্ত নয়, কর্মী সমর্থক অথবা সমর্থক লেভেল অথবা সাবেক ভাইরা যদি করে থাকে, তো এই জায়গা থেকে আমরা আমাদের ভাইদের প্রতি আহ্বান জানাবো, দয়া করে আপনারা কাউকে হেনস্থ করা, ছোটো করা রাজনীতিতে যুক্ত হবেন না। কাউকে ছোটো করে কখনো বড় হওয়া যায় না, কাউকে গালিগালাজ করে কখনো রাজনৈতিকভাবে সফল হওয়া যায় না। সবাইকে আহ্বান করব যে আপনারা এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকুন এবং বাংলাদেশে একটি সুস্থ ধারার গঠনমূলক সংস্কৃতি তৈরিতে আপনারা সহযোগিতা করুন আমাদেরকে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। এই সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলোতেই আসলে শিবিরের নেতৃত্বে যে প্যানেল তারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে এখন যারা ভিপি, জিএস, এজিএস, তারা এই আপনি বলছিলেন যে লেজুর ভিত্তিক কোনো রাজনীতির সাথে আপনারা সরাসরি যুক্ত না, কিন্তু সবগুলো নেতাই বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, কথা বলতেছেন। তো এটার সাথে আসলে এটা কি সাংঘর্ষিক হলো না? দেখুন, আমরা ক্লিয়ার করেছি, সদ্য বিদায় কেন্দ্র সব জাহিদ বিষয়টা ক্লিয়ার করেছেন যে 2001 সালে যখন বিএনপি জামাতের ক্ষমতায় ছিল, তখন রাজপথের অনেকগুলো ইস্যু সমাধান করার স্বার্থে ছাত্রদল, বিএনপি, ছাত্র শিবির, জামাত একসাথে আমরা কাজ করেছি। আমরা ছাত্র ঐক্য আমরা আহ্বান করেছি। বড় বড় প্রোগ্রাম ঢাকাতে হয়েছে। নুসলাম বুলবুল ভাই ছিলেন কেন্দ্র সভাপতি, তিনি সভাপতিত্ব করেছেন। ছাত্রদলের কেন্দ্র সভাপতি তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। হিস্ট্রিগুলো বাংলাদেশে কিন্তু আছে। আমরা আগে ক্লিয়ার করেছি যে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র জামাত ইসলাম না, অন্য কোনো পলিটিক্যাল পার্টি যদি আমাদেরকে ইনভাইট করে ওনাদের সমাবেশে, তাহলে সেখানে গিয়ে আমরা বক্তব্য প্রদান করব। এবং আমরা কেমন বাংলাদেশ চাই, কেমন রাজনীতি চাই, কেমন নির্বাচন চাই, আমাদের প্রত্যাশাগুলো আমরা ব্যক্ত করব। এখন এমন হতে পারে যে সাদিক কায়েম ইতিমধ্যে বেশ কিছু সমাবেশে গিয়েছেন। আমরা অনেকেই কথা বলতে শুনেছি যে সাদিক কায়েম তিনি ডাকসুদি বাদ দিয়ে কেন সেখানে গিয়ে বক্তব্য দিবেন, তার কাজ সেখানে কিনা। যদি এমন হতো যে সাদিক কায়েম ডাকসুতে তিনি কোনো কাজ করছেন না, তিনি শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার স্বার্থে অথবা তিনি দাওয়াতপ্রাপ্ত হয়ে তিনি কোনো একটা সমাবেশে গিয়ে বক্তব্য প্রদান করছেন, তাহলে এটা মেনে নেওয়া যেত। আপনি দেখে থাকবেন সাদিক কায়েম ভিপি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কাজ করেছেন। 1800 কোটি টাকা দিয়ে একটা হলের তিনি বাজেট নিয়ে এনেছেন। এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার ছিল, যেটার একমাত্র মেডিকেল বাংলাদেশে, যেটা ইমার্জেন্সি ছিল 2 তলায়। সব মেডিকেলে দেখবেন ইমার্জেন্সিটা সব নিচতলা হয়, 2 তলা, সেটা নিচে নামিয়েছেন। শুধু তাই না, সেখানে প্রায় 2 কোটি টাকার মধ্যে ইকুইপমেন্ট ব্যবস্থা করে দিয়েছেন এনে। স্যানিটারি ভেন্ডিং মেশিন ফ্যাকাল্টি বিল্ডিংগুলোতে তিনি দিয়েছেন। রিডিং রুমগুলো সংস্কারের কাজ চলছে।
মসজিদে নামাজের জায়গাটা, সেখানে তিনি নতুন করে আবার সংস্কার কাজ শুরু করে দিয়েছেন। ক্যাম্পাসে যেন অনিরাপদ না হয় এই জন্য মাদক সেবী থেকে শুরু করে যারা বিশৃঙ্খলা করে বাইরের লোকদেরকে তারা সেই উৎখাত করে নিরাপদ পরিবেশ তিনি দান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের ইতিহাসে কি এটা হয়েছে? কখনো হয় নাই। এই ছাত্র সংসদ আসার পরে এই সাদিক কায়েমের নেতৃত্বে কিন্তু ঢাবিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারাই সেই কাজগুলো করে যাচ্ছেন। এর পাশাপাশি সাদিক কায়েম একটা বিশ্বাস করে, বা আমরা যেটা বিশ্বাস করি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে অথবা চট্টগ্রামে বিজয়ী হলেই বা ভালো মানুষরা নির্বাচিত হলে দেশে বিপ্লব হবে না। শহীদরা যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটাকে উপজেলা, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। সাদিক কায়েম এই বিষয়ে দায়বদ্ধ। তিনি ডাকসুকে যেমন করে সাজাচ্ছেন, নিরাপদ করছেন, সাধারণত সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন, একইভাবে তিনি মনে করেন জাতীয় জীবনে যদি প্রত্যেকটা আসনে নির্বাচনে এমন ভালো লোকরা নির্বাচিত হতে পারে, ভালো মানুষগুলো, তাহলে আগামী দিনে ডাকসুতে যেমন করে নেতৃত্ববৃন্দ যেমন করে ছাত্রদের সমস্যার সমাধান করেছে, আসনের প্রত্যেক প্রার্থী একইভাবে তার লোকাল পর্যায়ে প্রত্যেক মানুষের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে। সাদিক কায়েম তার দায়বদ্ধ জায়গা থেকে তিনি বক্তব্যগুলো প্রদান করেন সেখানে গিয়ে, যে আমরা কেমন নেতৃত্ব চাই, আপনার কেমন লোককে ভোট দেওয়া উচিত, কেমন লোকের সাথে আপনার জাতীয় নির্বাচনে সহযোগিতা করার প্রয়োজন, কাদের পাশে আপনার থাকা দরকার, সেই বক্তব্যগুলো সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবির, শুধু ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে নৈতিক দায়িত্ব মনে করে কাজগুলো করে থাকে। কাজেই যদি বিএনপি আমাদেরকে কালকে দাওয়াত দেয় পল্টনের ময়দানে বক্তব্য দেওয়ার জন্য, আমরা সেখানেও যাব। যে বক্তব্যগুলো আমরা জামাতের স্টেজ থেকে দিয়ে থাকি, সেম বক্তব্য আমরাগুলো সেখান থেকে বক্তব্য দিব। কাজে এটাকে লেজের বৃত্তি বললে হবে না, বরঞ্চ আমরা মানুষের কল্যাণার্থে, দেশবাসীকে সঠিক ডিরেকশন দেওয়ার স্বার্থে আমরা মূলত আমাদের এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করে থাকছি। আমরা বলেছি সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে আপনারা ভোট দিবেন। যদি বিএনপির কোনো ব্যক্তি দেশপ্রেমিক হয়, সৎ হয়, দক্ষ হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে কোনো ধরনের বিরোধিতা করব না, বরঞ্চ তিনি আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো সেই জায়গায়। কাজে এটাকে আপনি শুধুমাত্র লেজের ভিতরে ফ্রেমিং না করে, সাদিক কায়েম শুধু ডাকসুর ভিপি নন, ইব্রাহিম রনি শুধু চাকসুর ভিপি নন, তিনি একটা জাতীয় পর্যায়ের নেতৃত্বের জায়গায় চলে এসেছেন। একজন এই জায়গা থেকে তার অবশ্যই উচিত শুধুমাত্র ছাত্রদের না, পুরো দেশবাসীকে একটা জায়গায় সচেতন করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, আগামী দিনে একটি চমৎকার দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে একটা কাজ করা দরকার। আর তার সবচেয়ে বড় সুযোগ জাতীয় নির্বাচন। ডাকসুর মতো করে জাতীয় নির্বাচনে যদি দেশবাসী সচেতন হয়, যোগ্য প্রার্থীকে ভোট দেয়, তাহলে অবশ্যই আমরা মনে করি দেশে একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। যে স্বপ্ন দেখতেন শহীদেরা, বৈষম্যহীন বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেই ইনসাফের দেশ গড়তে হলে সাদিক কায়েম ডাকসু, রাকসু, চাকসুর ভিভিরা যে বক্তব্য দিচ্ছেন সেটা সঠিক, এবং সমাবেশ অংশগ্রহণগুলো সঠিক আমরা মনে করি, এবং এরকম সমাবেশে আরও যাওয়া উচিত বলে আমরা মনে করছি। যদি এমন হতো সাদিক কায়েম কোনো কাজ করছেন না, শুধুমাত্র গিয়ে বক্তব্য দেন স্টেজে উঠে, তাহলে এটা মানা যেত। কিন্তু সাদিক কায়েম তার ডাকসুর কার্যক্রম পরিচালনা করেছেন, পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো ঠিকমতো পরিচালনা করেছেন, এবং একজন নাগরিক হিসাবে অন্যান্য নাগরিকদের উদ্দেশ্যে তিনি তার ভালো ভালো বক্তব্য, ভাষণটি ব্যক্ত করছেন। এটা তার নৈতিক জায়গা থেকে তিনি করছেন, এবং ইসলামী ছাত্র শিবির এই বিষয়টাকে অবশ্যই সমর্থন করে। তফসিল ঘোষণার পরপরই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কে আততায়ীরা গুলি করে হত্যা করেছে শেষ পর্যন্ত। এখন এটা নিয়ে আন্দোলন চলছে খুব জোরে সোরে। এই আন্দোলনের সাথে আসলে শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা, বা শিবির কি এই শহীদ ওসমান হাদির বিচারের, মানে খুনের বিচারের বিষয়ে শিবিরের অবস্থান কি? জি, দেখুন, শরীফ ওসমান হাদি ভাই যে স্বপ্ন লালন করতেন, তিনি বলতেন যে আমি একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের যে ভিশন রয়েছে, যে কার্যক্রম রয়েছে, আমাদের কার্যক্রমের সাথে শরীফ ওসমান হাদি ভাইয়ের এই কার্যক্রম মিলে যায়। কাজে শরীফ ওসমান হাদি ভাই এমন দেশে করার স্বপ্ন দেখতেন, সে স্বপ্নটা মূলত ইসলামী ছাত্র শিবির 1977 থেকে দেখা শুরু করেছে। তো শরীফ ওসমান হাদি ভাই মতো করে যারা জুলাই যোদ্ধা ছিলেন, তাদের প্রত্যেকেরই হত্যার বিচারের দাবিতে আমরা সরব। আপনি দেখে থাকবেন 5ই আগস্টের পরে আমরা সারা দেশব্যাপী কিন্তু আমরা জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল, মিটিং, সংগ্রাম করেছিলাম, এবং বছরব্যাপী আমরা 1 বছর শেষেও আমরা দেখবেন জুলাই জাগরণ নামে কালচারাল ফেস্ট আমরা করেছি শহীদদের জুলাই স্মৃতিকে ধারণ করার জন্য। সারা দেশে অসংখ্য কার্যক্রম আমরা বছরব্যাপী পরিচালনা করেছি, এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের, তিনি জুলাই যুদ্ধে একজন ছিলেন, এবং হাদি ভাই যেমন করে তাকে হত্যা করা হয়েছে, আমরা মনে করি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। জুলাই শক্তিদেরকে এবং যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চায়, যারা স্বপ্ন দেখাচ্ছে মানুষদেরকে, এদেরকে প্ল্যান করে হত্যা করা হচ্ছে, যাতে করে যে স্বপ্ন নিয়ে জুলাই জাগরণ হয়েছে, যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা সবচেয়ে বড় শক্তি, ওসমান হাদির মতো তরুণ নেতৃত্বরা, তারা যাতে সামনে এগিয়ে আসতে না পারে, তাদের সুন্দর মেসেজগুলো যাতে করে জাতির সামনে উপস্থাপন করতে না পারে, এই জন্য হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা ওসমান হাদি ভাইয়ের বিচার দ্রুত সময়ের মধ্যে চাই, এবং ইতিমধ্যে দেখবেন ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের পরে
আমরা ইসলামী ছাত্র শিবির ইনকলাব মঞ্চে যেখানে প্রোগ্রামটা গেছে সেখানে আমরা আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল বর্তমান কেন্দ্রীয় সভাপতি ভাই তিনি গিয়েছেন, সিকবাতুল্লাহ ভাই, সাদিক ক্যাম ভাই সবাই গিয়েছেন। আমাদের ভাই রাতভর সেখানে ছিলেন, আমরা কার্যক্রম সেখানে পরিচালনা করেছি। সারা দেশে আমরা বিচারের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি এবং পাশাপাশি আমরা স্টিল এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জায়গায় যে সুযোগ যেখানে আছে আমরা কথা বলার চেষ্টা করছি এবং ওসমান হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত হয় এটা আমরা চাই। তিনি বলে গিয়েছিলেন যে যদি আমাকে কখনো মেরে ফেলে অ্যাটলিস্ট আপনারা আমার বিচারটা করেন অ্যাটলিস্ট। তো এই জায়গাতে ইসলামী ছাত্র শিবির অবশ্য দায়বদ্ধ শরীফ ওসমান হাদি ভাইয়ের এই বিচার জন্য নিশ্চিত হয়, এই জন্য আমরা সব জায়গায় আমাদের আওয়াজ উচ্চারণ করে যাব। ইনকিলাব মঞ্চ একটা বক্তব্য দিয়েছেন যে আমরা ছাড়া অন্যকে যেন কর্মসূচি আমরা কোনো না ঘোষণা করি। যদি এই সুযোগটা থাকতো ইসলামী ছাত্র শিবির পৃথকভাবে কর্মসূচি আলাদা করে ব্রড করে তাকে নিয়ে দেওয়া, অবশ্যই আমরা দিতাম। যদি ইনকিলাব মঞ্চ মূল দায়িত্ব পালন করছেন, তারা যখন এই কর্মসূচি ঘোষণা করছেন সেখানে ইসলামী ছাত্র শিবির গিয়ে হাজির হওয়ার চেষ্টা করছে, কোলাবোরেশন করা, সহযোগিতা করা, ময়দানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি আমরা। এবং ইনকিলাব মঞ্চ যদি আরও বড় কোনো কর্মসূচি আহ্বান করে তাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির শতভাগ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ জায়গা থেকে। এবং আমরা সরকারের প্রতি আহ্বান করেছি যে ওসমান হাদির মতো অনেক বিপ্লবীরা রয়েছেন, তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সেফটি সিকিউরিটি দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এই রান বেঁচে না থাকলে, এই জুলাই যোদ্ধারা বেঁচে না থাকলে জুলাই স্মৃতি একসময় ম্লান হয়ে যাবে, এদেশ থেকে হারিয়ে যাবে। এই জন্য আমরা চাই যে শহীদ ওসমান হাদির বিচার হোক এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা বেঁচে থেকে এই দেশের মানুষকে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করুক। যেদিন ওসমান হাদির মৃত্যুর সংবাদটা আসলো সেদিন আসলে শাহবাগে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর এক পর্যায়ে যায় ডেইলি স্টার এবং প্রথম আলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে মানে বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে এখানে ইসলামপন্থী লোকজনের অবস্থানটা ওখানে বেশি ছিল। আসলে বাস্তবতাটা কি? আপনারা কি এই ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম বা ইসলাম যে 8 দলীয় জোট তাদের অফিসিয়ালি কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না প্রথম আলো বা ডেইলি স্টারকে করার বিষয়ে? দেখুন, এটা তো ইতিমধ্যে অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি, ইন্টারনালি অনেক হাউসগুলো খবর আমরা পেয়েছি যে ইসলামী ছাত্র শিবিরকে এখানে জড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, যে ডেইলি স্টার প্রথম আলোতে হামলার সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত। কিন্তু আমরা ইতিমধ্যে বিবৃতি আমরা প্রদান করেছি সরাসরি যে ইসলামী ছাত্র শিবির কখনো এই ধরনের সহিংস কার্যক্রমকে সমর্থন করে না এবং ইসলামী ছাত্র শিবির কখনো ইতিপূর্বে এরকম কার্যক্রমে জড়িত ছিল না এবং রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেখানে ইসলামী ছাত্র শিবির অবশ্যই জড়িত নয়। এবং দেখবেন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফুটেজ রয়েছে, সেখানে তারা দেখুক, যাচাই করুক ইসলামী ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামী দলের কোনো কর্মীরা সেখানে যুক্ত আছে কিনা। ইসলামী ছাত্র শিবির অফিসিয়ালি এ ধরনের কার্যক্রমকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে এবং সমর্থন কখনো করে না। এই যে ইসলামী ছাত্র শিবিরকে যে ফ্রেমিং করা হচ্ছে এটা আগের মতো করে ফ্রেমিং, যেমন করে শিবির রক কাটে, ইসলামী ছাত্র শিবির অমুক করেছে, সেটা করেছে, এই মিথ্যা যে ফ্রেমিং করা যে রাজনীতিটা রয়েছে, ফ্রেমিং করা রাজনীতির মধ্যে এটাকে তারা যুক্ত করার চেষ্টা করছে। আমরা তো মনে করি অবশ্যই আমরা নই, এবং ইসলামে যারা সমর্থন করে, যারা প্রকৃত অর্থে ইসলামকে বোঝে এমন কোনো পলিটিক্যাল পার্টি কর্মীরা সেখানে অবশ্যই যুক্ত নয়। আমরা সমাজ গড়ায় বিশ্বাসী, আমরা ভাঙচুর, সহিংসতা বা সমাজ ভাঙন সৃষ্টি হবে এমন কোনো কাজে আমরা কখনো বিশ্বাসী নই, এগুলো আজ যখন আমরা অন্তর্ভুক্ত নয়। আমরা আমাদের অফিসিয়াল বিবৃতি সেটা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি সবাইকে। সাম্প্রতিক সময়ে 8 দলীয় জোট থেকে এখন 10 দলীয় বা 11 দলীয় জোট যেটা হচ্ছে, এখানে দেখলাম এক সময় এনসিপির সাথে জামাতের এক ধরনের বিশাল টানাপোড়েন ছিল। এনসিপির যে আহ্বায়ক তিনিও জামাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন ভঙ্গের। এখন দেখি আবার জামাত এনসিপির সাথে জোট করে নির্বাচন করছে। আসলে এই বিষয়ে একই সাথে জোট করার সাথে সাথেই অনেক নেতারা দল ছাড়ছেন। নির্বাচন, রাজনীতি এসবে আলটিমেটলি শেষ বলে কোনো কথা নেই। পলিটিক্যাল বিভিন্ন কৌশলের কারণে অনেক সময় জোট তৈরি হয়, জোট ভেঙে যায়। তা আমরা মনে করি এনসিপি, জামাত এবং 11 দলীয় জোট যেটা বর্তমানে রয়েছে, প্রায় 11 দলীয় জোট, 11 দলীয় জোটটা এরকম একটা অংশ যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচনের জোট হয়েছে। এটা কোনো আদর্শিক জোট না, জাস্ট নির্বাচনী একটা জোট। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনের জোটটাকে আমরা ওয়েলকাম জানাই। এবং আমি আরও বলবো এভাবে যে এনসিপি জামাত জোট থেকে অনেক নেত্রীরা অলরেডি বের হয়ে গেছেন, আপনি দেখবেন। হ্যাঁ, এটা হতে পারে তিনি ব্যক্তিগতভাবে তার জায়গা থেকে জোটকে পছন্দ করছেন না, অথবা ওনার ব্যক্তিগতভাবে কোনো ভিন্ন এজেন্ডা রয়েছেন রাজনীতি নিয়ে, সেক্ষেত্রে তারা আলাদা করে নির্বাচন করার ব্যবস্থা করতেছেন। এটাকে আমরা সাধুবাদ বা ওয়েলকাম জানাই। একজন নাগরিক হিসেবে সংবিধান তাকে সে সুযোগ দিয়েছে যে তিনি যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতে পারবেন, তারপর প্রচারণা করতে পারবেন, অথবা তিনি এককভাবে নির্বাচন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা ওয়েলকাম জানাই। তবে এখানে যেটা আমরা দেখছি আর কি আমাদের জায়গা থেকে, যে এই 11 দলীয় যে জোটটা হয়েছে, এই বর্তমানে জুলাইকে ধারণ করে যারা বাংলাদেশের দুর্নীতি বিরুদ্ধে যারা কথা বলে, যারা দেশের সংস্কার চায়, জুলাই গণহত্যার বিচার চায়, শাপলা গণহত্যা যারা বিচার চায়, পিলখানা হত্যা যারা বিচার চায়, এবং যারা
এ দেশের আজাদি চায় বা মুক্তি চায়, এমন একটা জোট বর্তমানে বাংলাদেশে হয়েছে। এবং আমরা বিশ্বাস করি এই জোটটা তরুণদের নিরঙ্কুশ সমর্থন লাভ করবে। বাংলাদেশের অসংখ্য তরুণরা দেখবেন এই জোটকে ভোট দেবে। এবং আমরা বিশ্বাস করছি যে এই জোট যদি তাদের নির্বাচনী ইশতেহারগুলো সামনে ভালো করে প্রদর্শন করতে পারে এবং তাদের টার্গেটটা ফিক্সড করে যদি মানুষকে তারা পৌঁছাতে পারে, আমি আশা করছি এই জোটটা নির্বাচনে ভালো করবেন। এবং তারুণ্য নির্ভর যে দল এনসিপি রয়েছে, তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা রয়েছে যে জুলাইয়ের শক্তিকে, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে, জুলাইয়ের শিক্ষাকে বুকে নিয়ে যে দল তৈরি হয়েছে, সেই দলটি আগামী বাংলাদেশে ভালো কিছু করবে এবং তারা জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে আগামী দিনে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। আমরা সেই প্রত্যাশা তাদের প্রতি রাখি। এবং জামাত ইসলাম তার জায়গা থেকে যেমন একটি ইনসাফের দেশ গড়ার স্বপ্ন দেখেন, সততার দেশ গড়ার স্বপ্ন দেখেন, সৎ দক্ষ দেশপ্রেমিক লোকদেরকে তারা মনোনয়ন দিয়ে প্রত্যেক সমাজে, প্রত্যেক জায়গায় যে আলো জ্যোতি ছড়ানোর তারা চেষ্টা করছেন, জামাত ইসলাম যদি সেটি এক্স্যাক্টলি করতে পারে আমার মনে অনেক বেশি ভালো হবে। একটা শঙ্কার জায়গা এখানে রয়েছে, আমি আপনাদের বলে ফেলি। সেটা হচ্ছে যে আপনি লোকসভা নির্বাচনে ভারতে দেখেছেন, 24 সালের নির্বাচনে দেখবেন যে কংগ্রেসের নেতৃত্বে প্রায় 26টি দল মিলে একটা জোট হয়েছিল, হ্যাঁ এখানে। এবং পাশাপাশি বিজেপির নেতৃত্বে প্রায় 37টির মতো দল নিয়ে একটা জোট হয়েছিল সেখানে দেখবেন। তো সেখানে কংগ্রেস মূলত আসন পায় 99টি, আর বিজেপি আসন পেয়েছিল প্রায় 240টির মতো আসন পেয়েছিল। কিন্তু দেখবেন জোটগতভাবে কিন্তু সেখানে অনেক ভালো করেছিল কংগ্রেস, এবং কংগ্রেসে আরও ভালো কথা ছিল সেখানে। কংগ্রেস আসন পেয়েছে প্রায় 234টির মতো আসন পেয়েছে, আর সেখানে জোটগতভাবে বিজেপি পেয়েছিল 293টি আসন। এটা একটা সমস্যা হয়েছে। যেমন জামাত ইসলাম সহ যেমন 11 দলীয় জোট হয়েছে, বিএনপি 10 দলীয় জোট বর্তমানে রয়েছে, সেখানে এমন জোট ছিল। কিন্তু কংগ্রেস সেখানে ভালো করতে না পারার কারণ হচ্ছে কংগ্রেসের অন্যান্য যে দলগুলো ছিল তারা সবল মানুষগুলো বা সমর্থকগুলো তারা কংগ্রেসকে ভোট দেয় নাই। কংগ্রেসের ভোটাররা আবার অন্যান্য দল থেকে তারা দাঁড়িয়েছিল জোট, তাদেরকে ভোট দেয় নাই। যার ফলে সামগ্রিকভাবে কিন্তু কংগ্রেস সেখানে ভালো করতে পারে নাই। যদি তারাই সমন্বয়টা ভালো হতো তাহলে আগামীতে ভালো করতে পারতো। জামাত, এনসিপি, চরমোনা থেকে শুধু যে দলটি হয়েছে 10 দলীয় 11 দলীয় জোট, এবি পার্টি সহ, তারা যদি ভোট ব্যাংকটা ইনশিওর করতে পারে যে এবি পার্টির প্রত্যেক সমর্থক জামাতের প্রার্থীকে ভোট দিচ্ছে যে আসনে জামাত দাঁড়িয়েছে, এবং জামাতের সকল প্রার্থীরা আবার এবি পার্টিকে ভোট দিচ্ছে যে আসনে তারা দাঁড়িয়েছে, একই ক্ষেত্রে শাপলাকলি এবং হাত পাখা, এটা যদি ইনশিওর করতে পারে এই 10 দলীয় জোট, আমার মনে হয় যে এই দলটি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা আসতে পারে। এবং তারুণ্য নির্ভর এবং শিক্ষিত নির্ভর যে দলটি জামাত ইসলামী রয়েছে, এখানে দেখবেন এই দলে সমর্থন অনেক বেশি বেড়েছে। লাস্ট গবেষণায় অনেকে বলতেন জামাতের ভোট 5%, বিএনপির লোকেরা বক্তব্য দিতেন, কিন্তু আমরা দেখেছি জামাতের 29% ভোট বর্তমানে বাংলাদেশে। এবং গতকাল একটা রিসার্চ আমরা দেখেছি, এটা আলো আসার জায়গায় আর কি, হ্যাঁ সেটা হচ্ছে যে জামাত বিএনপির পার্সেন্টেজ খুব বেশি ক্লোজ। এনসিপির প্রায় 6%-এর মতো ভোট বাংলাদেশে বর্তমানে রয়েছে, চরমোনার প্রায় 5%-এর মতো ভোট রয়েছে, অন্যান্য ইসলামী দলগুলো 2-1% করে ভোট রয়েছে। যদি এগুলো এক জায়গায় হয়, জোটটা থাকতে পারে, তাহলে দেখবেন যে এই জোটটি অনেক ভালো একটা ভোট ব্যাংক নিয়ে নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। যদি তারা এই ওয়ান ভোট ব্যাংক পলিসিতে তারা স্থির থাকতে পারে, ভোটগুলোতে নিষেধ করতে পারে, তাহলে তারা আগামীতে ভালো করবে। আর যদি না করতে পারে তাহলে কংগ্রেসের মতো করে বাংলাদেশে এই জোটটি আবার খারাপ করার সম্ভাবনা রয়েছে। জামাত এবং এই যে আপনি জটিলতার কথা বললেন, কংগ্রেস এবং বিজেপির উদাহরণ দিয়ে, জামাত জোট কি আসলে আসন ভাগাভাগি নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা টিকে থাকবে? এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এক ধরনের ভাঙনের সুর তৈরি হয়েছে, বিশেষ করে চরমোনায়ের যে দল রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সে সাথে বাকি যে জোটের আসন সমঝোতা নিয়ে একটু দর কষাকষি নিয়ে একটু এই সমস্যা হচ্ছে। এখানে শুরু থেকে একটা বক্তব্য সবাই দিয়েছিলেন যে যেই আসনে যার ভোট ব্যাংক বেশি তিনি সেই আসনে নির্বাচন করবেন। যদি এমনটাই হয়ে থাকে তাহলে তো আমার জানা মতে এখানে কোনো ফ্র্যাকশন অথবা কোনো ধরনের ভুল বোঝাবুঝি অথবা দল থেকে, জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো ধরনের ইস্যু তৈরি হওয়ার কথা না। যদি এই নীতিতে সবাই একমত থাকে, আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটি দল অথবা কোনো দুটি দল তারা এই জায়গায় মনে হয় তাদের মতামত যে উদ্দেশ্য নিয়ে তারা একমত হয়েছিল সেটি ফিক্স থাকতে পারেন নাই। কথা ছিল যে যার ভোট ব্যাংক যেখানে বেশি তিনি সেখানে নির্বাচন করবেন। এই জায়গায় স্থির থাকতে পারছে না বলে সমস্যাগুলো এর সংকট তৈরি হয়েছে। তারপরে আমার মনে হয় এখন পর্যন্ত যতদূর হয়েছে, যা শুনছি আমরা, সেক্ষেত্রে জোট থেকে ইসলামী আন্দোলন বা অন্য কোনো দল বের হয়ে যাওয়ার খুব সম্ভাবনা বেশি নাই। এটা প্রায় চূড়ান্ত পথে।
আশা করছি 2-1 দিনের মধ্যে হয়তো চূড়ান্ত হয়ে যাবে, আমরা এমনটি জানি। যেহেতু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে প্রায় 20 তারিখ পর্যন্ত, তো এটার চলমান প্রক্রিয়া, এটা হয়তো 20 তারিখ 19 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এটা নিয়ে আমার মনে খুব বেশি কনসার্নের বিষয় নয়, বরঞ্চ এই জোটটা যদি এখানে ফোকাস দেয় যে আগামী দিনে আমরা সরকার গঠন করতে চাই, পারস্পরিক ছাড় দিয়ে হলেও আমরা একটা জায়গায় পৌঁছাবো, যদি এই জায়গায় ওনারা আসতে পারেন আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি সে দেশব্যাপী আমরা এমনটা প্রত্যাশা করছি, এই জোট থেকে যেন একটা দল, একটা ব্যক্তি যেন মন খারাপ করে সে চলে না যায়, পারস্পরিক সমঝোতা করে, পারস্পরিক আলোচনা সাপেক্ষে যেটি সর্বোচ্চ ভালো হবে, যেটি করলে সরকার গঠন করা সম্ভব হবে, এরকম জায়গায় তারা পৌঁছাক, এটা মূলত আমরা চাই। এই সামনে যে নির্বাচন 12 তারিখে, নির্বাচনে আসলে শিবির কি সক্রিয় কোনো ভূমিকা পালন করবে কিনা, আর যদি করে সেটি কি আসলে এই 10 দলীয় জোটের পক্ষে যাবে নাকি বিএনপি নেতৃত্বাধীন যে এই জোট সেই জোটের পক্ষে, কার পক্ষে কাজ করবে? দেখুন, আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে ইসলামী ছাত্র শিবির সবার, আমাদেরকে যখন যারা ডেকেছে যে কোনো কাজে, ভালো কাজে, আমাদের সাথে যেগুলো সংগতিপূর্ণ প্রত্যেক কাজে সমর্থন দিয়েছি, আমরা আন্দোলন করেছি, এটা বিএনপির সাথে করেছি, ছাত্র দলের সাথে আমরা ইতিপূর্বে করেছি, সবার সাথে আমরা যাচ্ছি, আন্দোলন করছি, অসুবিধা নেই। আমাদের কয়েকটা বিষয় আছে এখানে। আমাদের প্রথম বিষয় হলো যিনি প্রার্থী সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হবেন তার পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যারা জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা এবং 2006 সালে 28 অক্টোবর গণহত্যা এবং আল্লামা সাঈদী রায়ের পরবর্তী গণহত্যা যারা বিচার করতে পারবে, যারা সক্ষম, এমন ব্যক্তিকে প্রার্থীর জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে। থার্ড ইস্যু হলো সীমান্তে যাতে করে ন্যায্য হিস্সা আমরা বুঝে পাই, সীমান্তে যেন আর কোনো বাংলাদেশের নাগরিক ফেলানির মতো করে হত্যার শিকার না হতে হয়, যারা ইনশিওর দিতে পারবে, যারা ভারতীয় আধিপত্যবাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা রাখে, এমন দলকে মূলত আমরা আগামী দিনে ভোট চাইবো বা ভোট করার কথা বলবো, তাদের পক্ষে আমরা কাজ করে যাব। এর পাশাপাশি যারা আগামী দিনে যে সংস্কার যে প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কার, ফ্যাসিবাদী কায়দাকে ভেঙে ফেলে নতুন করে সংস্কার করে নতুন একটি দেশ গঠনের যে প্রক্রিয়া, যারা সবচেয়ে বেশি এগিয়ে থাকতে পারবে, যারা সবচেয়ে বেশি অগ্রগামী এখন মনে হচ্ছে, তাদের পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবে। শুধু পাশাপাশি নদীর পানির ন্যায্য হিস্সা যারা বুঝে নিতে পারবে ভারতের কাছ থেকে, এরকম শক্তিশালী দল বা জোটকে মূলত ইসলামী ছাত্র শিবির সমর্থন করবে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন, তারপর রাষ্ট্র কাঠামো সংস্কার, তারপর হচ্ছে সংস্কার কমিশনের যেই প্রস্তাবনাগুলো ছিল, এখানে আপনি দেখতে পাবেন যে কোন দলগুলো আলটিমেটলি হ্যাঁ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। যেমন স্বাধীন বিচার ব্যবস্থা প্রয়োজন, এটা আমরা সবাই ফিল করি, পিএসসি স্বাধীন হবে, দুদক স্বাধীন হবে, এটা আমরা সবাই চাই। কিন্তু এরকম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যারা না দেয়, তাদের পক্ষে ইসলামী ছাত্র শিবির কখনো কাজ করবে না। যারা রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য বাধা প্রদান করে, রাষ্ট্র গঠনও যারা চায় না নতুন করে, তাদের সাথে তো আমাদের সহযোগিতা করার কোনো প্রশ্নই ওঠে না। যে সমস্ত জোট বা যে সমস্ত দল, যেগুলি প্রার্থী কাজগুলোতে সহযোগিতা করার আমাদেরকে আশ্বাস দিবেন, বা যারা ইতিমধ্যে ভিজিবলে কাজ করে যাচ্ছেন, তাদের পক্ষে ইসলামী ছাত্র শিবির শুধু নির্বাচনের কাজ না, স্ট্রংলি কাজ করবে ইনশাল্লাহ। এবং তাদেরকে জয়ী করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ম্যান পাওয়ার কাজ করবে, প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা উপজেলা এবং জেলা শিবির সেখানে কাজ করবে। কাজে ইসলামী ছাত্র শিবিরের মতো এরকম সংগঠন যারা আপনারা সমর্থন পেতে চান, যারা ইসলামী ছাত্র শিবির কাছে টানতে চান, ভোট ব্যাঙ্কগুলো নিতে চান, তাদেরকে বলবো আপনার দলের পলিসি এভাবে ঠিক করুন যেগুলো আমরা চাই, তাহলে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার জন্য ইনশাল্লাহ কাজ করবে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাম্প্রতিক সময় গত 30 তারিখে মৃত্যুবরণ করেছেন। এই তার মৃত্যু থেকে আসলে জাতীয় রাজনীতিতে বা আগামীতে 12 তারিখ যে নির্বাচন কোনো ধরনের বাধা তৈরি হতে পারে কিনা বা হবে কিনা, সেটা কি মনে করেন? এটা আমাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক, ছাত্র শিবিরের জন্য স্পেশাল। আমি বলতে চাই যে ম্যাডাম খালেদা জিয়া ছাত্র শিবিরকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন আমাদেরকে। তো উনি আমাদের এক ধরনের অভিভাবক ছিলেন বলা যায়, এবং বাংলাদেশের আপামর জনতার তিনি একজন প্রিয় মানুষ ছিলেন। তার যে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তার যে আপোষহীন যে তার অবস্থানটা, এটা আলটিমেটলি তাকে সবার কাছে আস্তে আস্তে প্রিয় করেছে। তো আপনি দেখবেন যে অনেক আপত্তি থাকা সত্ত্বেও 2001 সাল থেকে 6 সালে খালেদা জিয়া কখনো জামাতকে একা ছেড়ে দেন নাই, হ্যাঁ, জোটকে ধরে রেখেছিলেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট প্রয়োজন, তিনি এটা ফিল করতেন। জামাত থেকে শুরু করে অন্যান্য দল মিলে একটা জোট ছিল চমৎকার, এর খালেদা জিয়ার কারণে মূলত এগুলো টিকেছিলেন। আজকে ম্যাডাম জিয়া নেই বলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। যে বিএনপি জামাত জোট লম্বা সময় ধরে দেশের সংকটে কাজ করে গেছে, সংগ্রাম আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছে অসংখ্য কর্মীরা, সে জোটগুলি তাতে ভেঙে যাচ্ছে। তার প্রধান কারণ মনে করি যে ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতি রাজনীতিতে। ম্যাডাম লম্বা সময় অসুস্থ ছিলেন, কন্ট্রিবিউশন তিনি রাখতে পারেন নাই।
তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন, নিজেই অসুস্থ ছিলেন লম্বা সময়, যার ফলে তিনি বিএনপির প্রতি নজর রাখা বা ডিরেকশন দেওয়ার জায়গায় তিনি আসলে স্পেস পান নাই, যার ফলে রাজনৈতিক অঙ্গনে বড় একটা আমাদের ক্ষতি হয়ে গেছে আমরা বলি। এটা শুধু জামাত বা বিএনপির ক্ষতি নয়, পুরো বাংলাদেশের ক্ষতি বলে আমরা মনে করছি। নির্বাচন পিছনের ক্ষেত্রে বলবো যে ম্যাডাম জিয়া তিনি বরাবরই জনগণের ভোটাধিকারের জন্য কাজ করে গেছেন। তো ম্যাডাম জিয়ার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই দেখবেন যোগসু নির্বাচন আমরা পিছিয়ে দেওয়া হয়েছে এখানে, এটা আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করি। ম্যাডাম আমরা চেয়েছিলাম টাইমলি হোক, তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন পিছিয়ে দিয়েছে, আমরা বিরোধিতা করেছি, আমাদের জায়গা থেকে বলেছি হলে ভালো হতো, হ্যাঁ। কিন্তু আমরা আশা করছি জাতীয় নির্বাচনটা আরও বেশি অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রস্তুতি, অনেক বিষয় নিয়ে এই নির্বাচনটা মতো হওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে। বিগত আপনার 2008 সালের পর থেকেই জনগণ আমরা কখনো ভোট দিতে পারি নাই। 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন, দীর্ঘ 15-16 বছরে কেউ আমরা ভোট দিতে পারে নাই। তো একটা বড় সুযোগ রয়েছে জনগণের মতামত নেওয়া, জনগণ কেমন শাসক চায়। এই প্রক্রিয়ায় আমি আশা করছি ম্যাডাম জিয়ার ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন আর না পিছানো হোক, এমনটা আমরা প্রত্যাশা করছি। আমরা ম্যাডাম জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করি, তার অবদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। কিন্তু তাকে কেন্দ্র করে, তাকে ইস্যু করে রাষ্ট্রীয় পক্ষ থেকে অথবা কোনো জায়গা থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হোক, মূলত এটা আমরা চাই না। আপনারা দেখলাম সাম্প্রতিক সময় ডাকসু এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের সাথে দেখা করেছেন। আসলে এই যে তারেক রহমানের সাথে দীর্ঘ দিন পর বাংলাদেশে আসার পরে আপনারা দেখা করেছেন, সেক্ষেত্রে আসলে কী ধরনের মেসেজ আপনারা তাকে দিয়েছেন বা উনি আপনাদেরকে কী ধরনের মেসেজ দিয়েছেন? আগামীতে বাংলাদেশ আসলে উনি কেমন বাংলাদেশ গড়তে চায়? যে মিটিংটা হয়েছে এখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই ছিলেন এবং ডাকসুর ভিপি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভাই ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাল করিম শাকিল ভাই ছিলেন এবং ডাকসুর কিছু নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমাদের এখানে। সেদিনে যেই সাক্ষাৎকার তারেক রহমানের সাথে, এটা মূলত আমাদের কোনো রাজনৈতিক মিটিং বা মতবিনিময় সভা ছিল না। এটি ছিল ম্যাডাম জিয়ার মৃত্যুতে ওনার পরিবার একটা কঠিন সময় পার করছেন, শোকার্ত সবাই পরিবারের। তো সেক্ষেত্রে সমবেদনা জানানোর জন্য মূলত আমরা সেখানে গিয়েছিলাম এবং ওনার সাথে 8-10 মিনিট কথা বলার সুযোগ হয়েছে সেখানে। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে উনি কিছু পরামর্শ দিয়েছেন, যাতে করে ছাত্র দলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে ক্যাম্পাসগুলোতে কাজ করি এবং পাশাপাশি তিনি ছাত্র শিবিরের প্রতি শুভকামনা বা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এবং আমাদের পক্ষ থেকে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ম্যাডাম জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন এবং শোক বই তিনি স্বাক্ষর করেছেন। বেসিক্যালি ওনার সাথে বসে ওনার মানসিক অবস্থা সে সময় আমরা শুনেছি, উনি মা হারানোর স্বাভাবিকভাবে অনেক বড় একটা কষ্টের মধ্যে আছেন। এই অবস্থা ওনার সাথে বসে পলিটিক্যাল ইস্যুতে কথা বলা বা অন্য ইস্যুতে কথা বলার মতো পরিবেশ সেখানে ছিল না। কাজে আমরা অন্য বিষয়ে কথা বলার সেখানে সুযোগ পাইনি বা আমরাও ওনাকে অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের জায়গাতে সমীচীন মনে করিনি এই পরিস্থিতিতে। কাজে ওনার সাথে প্রাথমিকভাবে আমাদের কথা হয়েছে, পরবর্তীতে ইনশাল্লাহ ওনার সাথে আশা করছি আমাদের আরও মিটিং হবে, সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আপনারা মিটিং করলেন, জামাতের আমিরও তারেক রহমানের সাথে মিটিং করেছেন, মিটিং থেকে বের হয়ে একটা জাতীয় সরকার গঠনের মতো একটি ঘোষণা জামাতের আমার দিয়েছেন। এই বিষয়গুলো একটা আসলে আপনি কীভাবে মনে করেন? দেখেন, তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে তিনি নির্বাচিত হলে একটা জাতীয় সরকার গঠনের আহ্বান তিনি জানাবেন এবং আমিরে জামাতের রিসেন্ট সময় একাধিক বক্তব্য বলেছেন যে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। তো এটা পারস্পরিক একদম সংগতিপূর্ণ বক্তব্য। আমরা আশা করছি জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট অথবা বিএনপির যে জোটে রয়েছেন তাদের নেতৃত্বে যারাই ক্ষমতা আসুক না কেন, তারা যদি দেশের কথা চিন্তা করে, আওয়ামী ফ্যাসিস্টের শিকড়কে উপড়ে ফেলতে চায়, ভারতের আধিপত্যবাদকে বাদ দিয়ে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, তাহলে আমি বিশ্বাস করি যে দেশের সকল ভালো ভালো মানুষদেরকে নিয়ে, কোয়ালিফাইড লোকদেরকে নিয়ে সরকার গঠন করে পরিচালনা করাটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং এটা করলে দেখবেন বিএনপিকে বা জামাতকে সকলে সাপোর্ট করবে এবং জনগণ তাদেরকে প্রাণ ভরে দোয়া করবে এবং সহযোগিতা করবে প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে। তো যে বক্তব্য তিনি আমির জামাত দিয়েছেন এটা অ্যাপ্রিসিয়েবল, তারেক রহমানের আগে সেই বক্তব্য দিয়েছেন, তা আমরা মনে করি এটা সংগতিপূর্ণ বক্তব্য এবং এটা খুবই চমৎকার হবে। এমন যে বোঝাপড়া বিএনপি এবং জামাত করতে পারে, এই বোঝাপড়ার মাধ্যমে আমরা মনে করি ফ্যাসিবাদী কায়দার সকল রাজনীতি সংস্কৃতি চিরতরে বিলোপ হবে এবং বাংলাদেশে নতুন করে একটি রাজনীতির ধারা চালু হবে, সেটি হবে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সহযোগিতা এবং ইনসাফের রাজনীতি তৈরি হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। 2009 সালের পরে আসলে যে এই জিনিসগুলো দেখতাম যে নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওই তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নির্বাচনী যে নির্দেশনা তারা দিতেন সেভাবে নির্বাচন পরিচালনা করতেন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি তারেক রহমানের সাথে এরকম সরকারি কিছু কর্মকর্তার মিটিং হয়েছে। দেখুন, রাষ্ট্রীয়
গুরুত্বপূর্ণ সংস্থা আমরা দেখেছি যে এনএসআই, ডিজিএফআই এবং সরকারের বিভিন্ন কর্মকর্তা, আমরা লেভেল লোকেরা পে স্কেল নিয়েও কথা বলেছেন ওনার সাথে বাসায় এসে। আমরা দেখেছি যে ব্যবসায়ীদের বড় একটা গ্রুপ ওনার বাসায় এসে ওনার সাথে মিটিং করেছেন, মত বিনিময় করেছেন। এটাকে আমরা পলিটিক্যালি ভিন্নভাবে নেওয়ার সুযোগ নেই। তবে রাষ্ট্রীয় প্রোটোকল মেনটেন না করে একটা পলিটিক্যাল কার্যালয়ে এসে এনএসআইয়ের প্রধান, ডিজিএফআইয়ের প্রধান মিটিং করা, এটাকে আমরা খুব যৌক্তিকভাবে মনে করছি না। এটা কেউ ভালোভাবে নিচ্ছে না বিষয়টা আর কি। তা আমাদের কাছে এটা মনে হচ্ছে যে বিগত সময়ে যারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছিল, তারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছিল, তারা হাসিনাকে খুন করতে সাহস জুগিয়েছিল, সেই লোকগুলো কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে এখনও বসে আছে। তারা সচিবালয়ে আছে, তারা ডিজিএফএ আছে, তারা এনএসআই আছে, তারা সেনাবাহিনীতে আছে এবং তারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে। এই লোকগুলো তারা কখনোই চাইবে না যে বাংলাদেশে এমন কোনো সরকার আসুক বা এমন কোনো ব্যক্তি আসুক যারা ক্ষমতা আসার পরপরেই এই যে গুম খুন রাজনীতির ইতিহাসগুলো সামনে টেনে আনবে এবং বিচার কার্য পরিচালনা করবে। আমার মনে হয় তারা জামাত ইসলাম অথবা বিএনপির কাছে এজন্য দেখা করছে আগে থেকে, যাতে করে সরকারের যারা ফর্ম করুক না কেন তারা যেন কখনোই তাদের এই বিচারগুলো নিয়ে কথা না বলে, তারা যেন কাজ না করে। এই ভয় থেকে আমার মনে হয় তারা সে জায়গায় যাচ্ছে। আমরা বিশেষ করে তারেক রহমান এই সমস্ত যদি বিষয়ে কথা হয়ে থাকে যেগুলো দেশের স্বার্থ বিরোধী, জনগণ বিরোধী, জনস্বার্থ বিরোধী, এরকম কোনো বিষয়ে যদি তারা প্রপোজ করে থাকে, আমরা অনুরোধ করব তারেক রহমান আপনি ডিনাই করে দেবেন। এবং আপনারা যদি বিএনপি বা জামাত যারা ক্ষমতা আসেন না কেন, সবার আগে এসে আপনারা জুলাই গণহত্যার বিচার, বিগত 15 বছরে গুম খুনের ইতিহাস, অর্থ পাচারের বিচারগুলো আপনারা করা শুরু করবেন। দেখবেন জনগণ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাহস যুগে হাততালি দেবেন, ইনশাআল্লাহ দেখবেন এই কাজগুলো করার জন্য। আর এর বাইরে যদি ভিন্ন কোনো ইস্যু থাকে, যেমন অনেকেই বলছেন যে আগামী দিনে একটা ম্যানেজ নির্বাচন হবে, একটা দলকে জাস্ট ক্ষমতা এনে দেওয়া হবে, এরকম যদি এরকম ইন্টেনশন নিয়ে যদি কেউ সেখানে মিটিং করতে যায় তারেক রহমানের সাথে, তাহলে আমরা বলবো যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আমরা যেমন করে জুলাই আন্দোলন করেছিলাম, কোনো ম্যানেজ গভর্নমেন্ট নিয়ে এসে যদি এদেশে জাতির আশা আকাঙ্ক্ষা থেকে শুরু করে যতগুলো প্রত্যাশা ছিল সেগুলোকে আপনারা যদি কবরে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে মনে রাখবেন যে গভর্নমেন্ট আসুক না কেন তার বিরুদ্ধে আবার একটা রেভলিউশন হবে, আবার একটা বিপ্লব হবে। এবং আমরা সেই প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখছি অলরেডি। আমরা জানি যে ভারত বসে নেই, আমরা জানি যে রাষ্ট্র কাঠামোতে বসে থাকা ফ্যাসিস্টরা এখন পর্যন্ত ঘুমন্ত নয়, তারা সক্রিয় রয়েছে। এজন্য তো দেখবেন রিসেন্ট সময়ে আপনার আমাদের হবিগঞ্জ থেকে একজন সমন্বয়কে গ্রেপ্তার করা হলো, গাজীপুর থেকে একজন আমাদের সমন্বয়ক বোনকে গ্রেপ্তার করা হলো, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হলো। এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের কারণেই। এখন ইতিমধ্যে ফ্যাসিস্টরা চাচ্ছেন জুলাই শক্তিটাকে দুর্বল করে দিয়ে এমন একটা শক্তিকে সরকারে নিয়ে আসা যারা তাদের সাথে লিয়াজু করে রাষ্ট্রে আবার খবরদারি চালাবে, আবার একটি দালাল সরকারকে তারা এখানে বসাতে পারবে। তারা যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন নিয়ে যদি মিটিং হয়ে থাকে তারেক রহমানের সাথে, তারা আমি বলে করি যে এই স্বপ্ন বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না। আর যদি এরকম মিটিং করার পরে তারেক রহমান বা অন্য কেউ মনে করেন যে তারা রাইট ওয়েতে আছে, আমরা বলবো না, আপনারা এটা ভুল করবেন এবং এটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এবং এটা এমনভাবে ব্যাকফায়ার করবে যে বাংলাদেশে ওই দলের রাজনীতি হয়তো আমরা নাও থাকতে পারে আগামী দিনে। আওয়ামী লীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আবার নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে সেই পলিটিক্যাল পার্টি বাংলাদেশকে সেমভাবে বিতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। সাম্প্রতিক সময় আসলে ওই আইপিএল কেন্দ্রিক একটা যে জটিলতা বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশের অন্যতম প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে তারা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে সেখানে খেলতে দেয়নি, বাংলাদেশে পাঠিয়েছে, তারা নেবে না সেই করেছে। একই সাথে বাংলাদেশ সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আইপিএলকে বাংলাদেশে আর সম্প্রচার করা হবে না। একই সাথে আগামী যে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপ বাংলাদেশ সেখানে যুক্ত হবে না, সেখানে খেলতে যাবে না। সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সাথে এক ধরনের বৈরী আচরণ বা পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এই সব মিলিয়ে আপনি আসলে এটা কীভাবে মূল্যায়ন করছেন? যে কাজটি হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া, এটা অত্যন্তভাবে দুঃখজনক একটি বিষয় আমাদের দেশের জন্য, এটা লজ্জারও একটা বিষয় আমাদের প্লেয়ারকে। সে জায়গা থেকে সরকারের প্রতি স্টেপ যেটা নিয়েছে, এটা আমি মনে করি এটা প্রতিবাদ স্বরূপ নিয়েছে, এটা আমরা ওইটাকে ওয়েলকাম জানাই। ভারত শুধুমাত্র মুস্তাফিজুর রহমান ইস্যুতে নয়, বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশ এগিয়ে যাক, কোনো ইস্যুতে আলটিমেটলি ভারত কখনো বাংলাদেশকে সমর্থন করে নাই। আপনি দেখবেন যখন বন্যা হয়, মানে সে সময় দেখবেন তারা ফারাক্কাবাদকে উন্মুক্ত করে দেয়, বাংলাদেশে বন্যা তৈরি হয়। যখন আমাদের খরার সময় আমাদের পানির প্রয়োজন হয়, তখন তারা ফারাক্কাবাদকে আটকে রাখে, সেখানে ফসল হয় না, আমাদের কৃষকরা কষ্ট থাকে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, খাবার সংকট তৈরি হচ্ছে। শুধু তাই না, সীমান্তে অন্যায্যভাবে অন্যভাবে গুলি করে আমাদেরকে হত্যা করা হয়। হাসিনার সাথে ভারত অনেকগুলো গোপন চুক্তি করেছে, যেগুলো সবগুলো আমাদের
রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী, জনস্বার্থ বিরোধী চুক্তি। শুধু তাই না, দেশের উপর দিয়ে ট্রানজিট ব্যবহার করতে দেওয়া, ফ্রি বন্দর ব্যবহার করতে দেওয়া, এই সবগুলো ভারত কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে। দেখবেন এই ভারতের সাথে যতগুলো বিগত সময়ে চুক্তি হয়েছে এগুলো কখনো বাংলাদেশের পক্ষে ছিল না, সবগুলো বিপক্ষে ছিল। কাজেই রিসেন্ট সময়ে যে গভর্নমেন্ট রয়েছে, বাংলাদেশের সরকার রয়েছে, তিনি চাচ্ছেন যে জনস্বার্থের বিরুদ্ধে অনেকগুলো চুক্তিগুলোকে ক্লোজ করে ফেলা এবং পাশাপাশি ভারতের সাথে যোগ্য প্রতিবেশী হয়ে মূলত একটা ভূমিকা রাখা। প্রভু এবং মালিকের সম্পর্ক নয়, বরঞ্চ বন্ধুর সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক জায়গা থেকে যোদ্ধার চেষ্টা করেছে বাংলাদেশ বর্তমান সরকার। এটাকে ইন্ডিয়া সরকার মেনে নিতে পারছে না। তারা আমাদেরকে একটি তাদের অধীনস্থ রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, যারা তাদের সবসময় গোলামি করবে। কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশ এই জায়গায় নেই। সেই জায়গা থেকে ভারত যে কোনো ইস্যুতেই হোক বাংলাদেশকে বিভিন্ন জায়গা থেকে তারা অপমান করার চেষ্টা করছে। তো মুস্তাফিজুর রহমানকে যে কাজটি করেছে আমার মতে তারই একটা অংশ। এই পলিটিক্যাল যেই ভূ রাজনীতির প্রেক্ষাপটে যে ইস্যুগুলো তৈরি হয়েছে সেটার একটা প্রতিবাদ স্বরূপ ভারত হয়তো এই কাজটা করে থাকতে পারে বলে আমরা এটা মনে করছি। সরকার যে কাজটি করেছে, বিশ্বকাপ খেলতে যাবে কিনা বাংলাদেশ সে নিয়ে তারা ডিসাইড করছে, না যাওয়ার সম্ভাবনা বেশি, এটাকে আমরা ওয়েলকাম জানাই। পাশাপাশি ভারতের সকল চ্যানেল এবং সম্প্রচার খেলাধুলা যে IPL বন্ধ করেছে এটাকে আমরা ওয়েলকাম জানাই। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। অন্যায় যেটা হবে অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। সেক্ষেত্রে আশা করছি সরকার এরকম স্টেপ নিতে পারলে ভারতের আধিপত্যবাদের মাত্রাটাও আস্তে আস্তে কমিয়ে যাবে এবং বাংলাদেশে একটা জেনারেশন তৈরি হবে যারা আগামী দিনে কারো গোলামি মেনে নেবে না। এবং এটা যদি বড়রা প্র্যাকটিস করে সরকারের জায়গা থেকে, তাহলে আমরা মনে করি ছোটরা আমরা আরও ভালো কিছু শিখতে পারবো গ্রাজুয়ালি ইনশাল্লাহ। আমরা সরকারের এমন উদ্যোগে সাধুবাদ জানাই। ভারতের বিষয়ে আসলে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান কি? আমাদের অবস্থান তো বরাবরই ক্লিয়ার। ইসলামে বরাবরই বলা আছে যুদ্ধ নীতিমালা ফিক্সড, শত্রুর সাথে নীতিমালা ফিক্সড, পরশ নীতিমালা ফিক্সড রয়েছে সেখানে। তা আমরা ইসলামের বাইরে কোনো কিছু নয়। তো ইসলামী ছাত্র শিবির মনে করে দেশের স্বার্থ রক্ষা হবে এমন কোনো কাজ যদি ভারত করতে চায় আমাদের সাথে, স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিয়ে বাংলাদেশে, তাহলে ইসলামী ছাত্র শিবির কখনো তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে না। যদি তারা বাংলাদেশের স্বাধীনতাতে আঘাত হানে, সার্বভৌমত্বে আঘাত হানে বা রাষ্ট্রীয় ক্ষতি হয় এমন কোনো কাজে যদি তারা অংশগ্রহণ করতে চায়, ইসলামী ছাত্র শিবির দ্বিমত করবে। আমরা বলবো ভারত যদি তার যোগ্য প্রতিবেশী হয়ে উঠতে পারে তাহলে ইসলামী ছাত্র শিবির কখনও তার সাথে দ্বিমত করবে না। একটা বিধর্মী বা অমুসলিম রাষ্ট্র হিসাবে ভারতে যে নীতিমালা ইসলাম দিয়েছে, যেভাবে ডিলিংস করা উচিত, ইসলামী ছাত্র শিবির তাদেরকে সেভাবে ডিলিংস করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে ইনসাফ করেছেন, কখনো অন্যায় করেন নাই। আমরা সেই ইনসাফটা ভারতের সাথে করতে চাই। যদি না ভারত আমাদের সাথে অবন্ধুসুলভ আচরণ বন্ধ করে, হ্যাঁ, যদি ভারত আমাদের সাথে সহযোগিতা হাত না বাড়িয়ে দেয়, আবার শত্রুতার হাত বাড়িয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির তাদের জন্য অবশ্যই তাদের সাথে একমত পোষণ করবে না। ইসলামী ছাত্র শিবির ভারত বিদ্বেষী মনোভাব সেটাকে জাগ্রত রাখবে। যদি ভারত ফিরে আসে আমরা কর্ডিয়ালি ওয়েলকাম, যোগ্য প্রতিবেশী হয়ে আমরা পাশাপাশি বসবাস করবো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনার মূল্যবান সময় থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। জি, আমাকে বাণিজ্য প্রতিদিনে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। যারা দেখছেন বা আগামীতে দেখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।